আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্কুলের ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের থাকবে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন নরদেবতাকে। চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে। নেবুর পাতায় করম চায় হে বৃষ্টি স্পেনে যা। এক সন্ধ্যায় জাদুকর ডেভানকে একজন বলেছিলেন তার টুপিটি দিয়ে ভরে দিতে সিলিং দিয়ে। পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসেবে বলেছিলেন শব্দটি। পটলবাবুর ভালো নাম শীতলাকান্ত রায়। তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের মাথা ঘুরছে, এই কথা বলেছিল নরহরির দিদিমা। ছদ্মবেশে তিব্বতে যান শরৎচন্দ্র দাস। পুরন্দর চৌধুরী ছিলেন বৃষ্টিবিজ্ঞানী। সুবর্ণযুগ আসে সবুজ ফসলে। আত্রাই নদীর জলধারার রং গেরুয়া। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন। যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে তির্যক বিভক্তি। নিচের কোন শব্দের উদাহরণ? পঙ্কজ। হাসযুক্ত ই হাসি, এখানে ই প্রত্যয় হলো বাংলা প্রত্যয়। কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো 8টি। ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। কেন ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত? বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্পই পাওয়া যেত, কারণ খেলতে গেলেই বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। টুনু কোথায় আঘাত পেয়েছিল? টুনু ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিল। থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল? থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট ছিল মৃত সৈনিকের পার্ট। চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের হাস্যকৌতুক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন দুটি বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? যশোরের রাজপুত্র শান্তরক্ষিত এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। রবি ঠাকুর কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? রবি ঠাকুর আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। কবিতায় কবি কাদের মূঢ় ব্যর্থ মনস্কাম বলেছেন? কবিতায় কবি সাম্রাজ্যলোভী শাসকদের এবং তীব্র যশলোভী ব্যক্তিদের মূঢ় ব্যর্থ মনস্কাম বলেছেন। মেঘচোর কাকে বলা হয়? পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। স্বর্গের শুরুয়া কেমনভাবে রান্না করা হতো? হোটেলরা নকল গোবদারি দিয়ে স্বর্গের শুরুয়া রান্না করা হতো। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছে সেটা আসলে তাদের মামুনির রূপোর সিঁদুরকাঠি ছিল। তিনি তাকে কম বেশি 50টি শব্দে উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। হে তাই দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে। নরদেবতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? এই বক্তব্যের নিহিত অর্থ ব্যাখ্যা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ভারতীর্থ নামাঙ্কিত কবিতায় নরদেবতা বলতে নররূপ দেবতা তথা এই ভারতবর্ষের সমস্ত পতিত মানুষকে বুঝিয়েছেন। এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এখানকার নরদেবতাদের বিনম্র নমস্কার জানিয়েছেন। তিনি দেখেছেন ভারতবর্ষ এমন এক দেশ যেখানে আর্য অনার্য দ্রাবিড় চীন শক হুন পাঠান মোগল প্রভৃতি মানুষ দলে দলে এসে বসতি স্থাপন করেছে। এই দেশ আমাদের শিখিয়েছে দিবে আর নিবে এবং মিলাবে মিলিবে। এই দেশ কাউকে দূরে ঠেলে দেয়নি, কাউকে ঘৃণা করেনি, কোনো ভেদ বৈষম্য রাখেনি, ব্রাহ্মণ বৈদের মধ্যে পার্থক্য দেখেনি এই দেশ। তাই এমন দেশের অপমর মানুষকে নরদেবতা রূপে জ্ঞান করে কবি তাদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে কেন গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল? ননিবালা দেবী গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল। চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমিষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ বলে মনে হয়নি পুলিশের। তারা বুঝতে পেরেছিল বিপ্লবীদের গোপনে সাহায্য করে চলেছে তিনি, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়। কত আছে তোমার পকেটে? বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই বক্তব্যের কারণ কি? অজিত কৃষ্ণ বসু প্রণীত জাদুকাহিনী নামাঙ্কিত গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলো এক নাম পদবিহীন জোয়ান।
ইংল্যান্ডের বহু পরিচিত জাদুকর ডেভিড টেভানকে উদ্দেশ্য করে এই বক্তব্য। একদিন সন্ধ্যাবেলা জনবিরল পদে ডেভিডকে আটকে দিয়ে এক জোয়ান চেয়েছিল কিছু টাকা আদায় করতে, কেননা সে দেখেছিল এই জাদুকর হাওয়া থেকে দিব্যি টাকা এনে দিতে পারেন। জাদুকরের এই জাদু শক্তিকে তার কাছে বাস্তব বলে মনে হয়েছিল, তাই সে জানিয়েছিল হাওয়া থেকে শিলিং এনে ডেভিড যেন তার টুপিটি ভরে দেন। গাছে কাঁঠাল গোঁফে তেল, সাধে কি তোমার কোনোদিন কিছু হয় না? পটলবাবুর গৃহিণীর এ মন্তব্যের কারণ কি? পটলবাবু 52 বছর বয়সে অভিনয় করার সুযোগ পেয়ে তিরিং করে লাফ দিয়ে উঠলেন। নাট্যকার শিশির ভাদুরীর সঙ্গে নিজেকে তুলনা করে তিনি বলেন, শিশির ভাদুরী 70 বছর বয়সে চাণক্যের পার্টে ওইভাবে লাফ দিতেন, আজ তিনি পুনর্জীবন লাভ করেছেন, তার নাম যশ প্রতিপত্তি সব হবে। এইসব শুনে পটলবাবুর গৃহিণীর এই মন্তব্য করেছিলেন। দিন ফুরালে কবিতায় কিশোর মনে যে পরিচয় পাওয়া যায়, নিজের ভাষায় লেখো। দিন ফুরালে কবিতায় কিশোর মনের ইচ্ছা এবং তা পূরণ না হওয়া এক চিরকালের কাহিনী প্রকাশিত হয়েছে। ইচ্ছাবৃদ্ধ পাখি যেমন ধানের গুচ্ছে ছায়া ফেলে বাসার দিকে উড়ে যায়, ঠিক সেভাবেই ইচ্ছার বিরুদ্ধেই ছেলেরা মাঠ থেকে নিজের নিজের বাড়িতে ফেরে, সেখানেও মার বকুনি তাদের জন্য অপেক্ষা করে থাকে। আক্ষেপের সুর, কিন্তু তার থেকেও বেশি তাদের মনে থাকে আক্ষেপ। সূর্যাস্তের সময় আকাশে যে রঙের খেলা হবে তা দেখার কোনো সুযোগই তাদের নেই। ইতিকথা সব মিলিয়ে শৈশব কৈশোরের গভীরে আক্ষেপেই যেন তাদের মধ্যে প্রকাশ পায়। দুই পক্ষের খেলোয়াড় মাঠে গিয়ে দাঁড়ালো। কোন দুই পক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল? উদ্দিষ্ট দুই পক্ষ, এখানে টাউন স্কুল আর মিশন স্কুলের খেলোয়াড়দের কথা বলা হয়েছে। ফলাফল নির্ধারণ, খেলার চূড়ান্ত ফলাফল ছিল টাউন স্কুল 4 গোল, মিশন স্কুল 1 গোল। কিন্তু প্রথমার্ধে ন্যায্য প্ল্যানটি থেকে টাউন স্কুল বঞ্চিত হয় আর মিশন স্কুল একটি গোল করে দেয়। ওই সময় তাদের 5 জন ফরোয়ার্ড একসঙ্গে বল নিয়ে টাউন স্কুলে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে মূলত টুনু দক্ষতার টাউন স্কুল 4টি গোল করে, টুনু নিজে 3টি গোল করে আর রণজিৎকে দিয়ে আর একটি গোল করায়। এইভাবে বিজয়ীর হাসি হাসে টাউন স্কুল। ছাড়ের দাগে, কম বেশি 100 শব্দের মধ্যে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 = 15। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। বর্ষাকালে মেয়ারোতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কেন? বর্ষাকালে সেখানকার প্রকৃতির বর্ণনা দাও। বৃষ্টির সময় অ্যামি আর ভান কোন কবিতা আবৃত্তি করত? রাস্তায় ক্রিকেট খেলা না যাওয়ার কারণ। বর্ষাকালে মেয়রাতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কারণ খেলতে গেলেই বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। বর্ষার প্রকৃতি, বর্ষাকালে মেয়রে আকাশ সবসময় মেঘে ঢাকা থাকতো। জল ভরা কালো মেঘ যেন গোমরা মুখে থাকতো। বাতাস ছুটে এসে ঝাপটা মারত নারকেল বনে। বাতাসের তেজ যত বাড়তো মেঘগুলো তত কালো হয়ে উঠত। সমুদ্র হুঙ্কার দিতে থাকতো, বৃষ্টি তীব্রভাবে মাথার উপরে নেমে আসতো। আবৃত্তি, বৃষ্টির সময়ে অ্যামি আর ভার্ন আবৃত্তি করতো, নেবুর পাতায় কলম চায়, হে বৃষ্টি স্পেনে যা। দিন ফলে কবিতায় শিশু মনের ভাবনা কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। দিন ফলে কবিতাটিতে কিশোর মনের ইচ্ছা এবং তা পূরণ না হওয়ার এক চিরকালীনের কাহিনী প্রকাশিত হয়েছে। ইচ্ছার বিরুদ্ধ, পাখিরা যেমন ধানের গুচ্ছে ছায়া ফেলে বাসার দিকে উড়ে যায়, ঠিক সেভাবেই ইচ্ছার বিরুদ্ধেই ছেলেরা মাঠ থেকে নিজের নিজের বাড়ি ফেরে, সেখানেও মার বকুনি তাদের জন্য অপেক্ষা করে থাকে। আক্ষেপের সুর, কিন্তু তার থেকেও বেশি তাদের মনে থাকে আক্ষেপ। সূর্যাস্তের সময়ে আকাশে যে রঙের খেলা হয় তা দেখার কোনো সুযোগই তাদের নেই। সব মিলিয়ে শৈশব কৈশোরের গম্ভীর আক্ষেপই যেন তাদের মধ্যে প্রকাশ পায়। আমার কাশি গিয়ে কাজ নেই, বক্তাকে তিনি কেন কাশি যেতে চেয়েছিলেন, পরে আর কেন কাশি যেতে চাইলেন না? চিন্তাশীল নাটকে আলোচ্য উদ্ধৃতির বক্তা নরহরির মা। কাশি যেতে যাওয়ার কারণ, নরহরি কোনো শব্দ শুনলেই তার ধাতু খোঁজার চেষ্টা করত, পরিবর্তনকেই সে ধরার চেষ্টা করত। তাই শিশু ভাগ্নেকে আদর করার সময়ও সে অনেক কিছু ভাবতে থাকে। ভগবানের সঙ্গে কথা বলতে গিয়ে নরহরি তাকে নামের সমাস জিজ্ঞাসা করে। এরকম ভাবাতীত ছেলে নরহরি নিজের সম্পর্কে মাকে হতাশ করে তোলে। ছেলের এই অর্থহীন ভাবনার মধ্যে আর থাকতে চান না বলেই নরহরির মা কাশী চলে যেতে চান।
এছাড়াও কাশি যাওয়ার জন্য টাকার বন্দোবস্ত করে দিলে বলে নরহরি কী উত্তর দেয় সেটা বুঝে নেওয়াও ছিল তার বিশেষ লক্ষ্য। কাশী না যেতে যাওয়ার কারণ। নরহরির মা কাশী যাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায় নরহরির ভাবনা। নরহরির মা যখন ছেলেকে বলেন তার কাশীতে থাকার জন্য মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে, তখন নরহরি 1 সপ্তাহ ভাবনার সময় চায়। নরহরির মা বুঝতে পারেন যে ছেলে তার কাশী যাত্রার অনুমতি দিতে যতটা আগ্রহ, টাকা দিতে তত আগ্রহী নয়। তখন ওই নরহরির মা কাশী যেতে অনিচ্ছা প্রকাশ করেন। নেক্সট, বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। অমরেন্দ্র চ্যাটার্জির সঙ্গে ননিবালা দেবীর কী সম্পর্ক ছিল? ননিবালা দেবী বিপ্লবী কর্মকাণ্ডের কোন পরিচয় তুমি পেয়েছ? বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির সম্পর্কে ছিলেন ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। ননিবালা দেবী ছিলেন বিপ্লবীদের আশ্রয়দাত্রী। রামচন্দ্র মজুমদার নামে একজন বিপ্লবী গ্রেপ্তার হওয়ার সময়ে পিস্তল কোথায় লুকিয়ে রেখে গেছেন তা ননিবালা দেবীকে জানিয়ে যেতে ভুলে যান। বিধবা ননিবালা দেবী অসাধারণ সাহসের পরিচয় দিয়ে রামবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে রামবাবুর সঙ্গে দেখা করেন এবং সেই পিস্তলের খবর জেনে আসেন। একসময় ননিবালা দেবীর ওপর পুলিশের নজর পড়ায় তাকে পেশোয়ারে পালিয়ে যেতে হয়। প্রেসিডেন্সি জেলে থাকা সময় আইবি পুলিশের স্পেশাল পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে অপমান করায় ননিবালা দেবী তাকে চড় কষিয়ে দেন। এমনই অসীম সাহসী ছিলেন মহীয়সী বিপ্লবী ননিবালা দেবী। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। লেখকের ইট কাঠের জন্তুর সঙ্গে কার তুলনা করেছেন বা লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কার তুলনা করেছেন তার এরকম ভাবনার কারণ কি? লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কলকাতা শহরের তুলনা করেছেন এরকম ভাবনার কারণ, বর্ষার আগমনে লেখকের কথা মনে হয়েছিল শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামতো তখন প্রকৃতির মধ্যে আনন্দ আর প্রাণের সঞ্চার ঘটত। তার সঙ্গে কবির মনের মধ্যেও গান জেগে উঠত। কিন্তু শহর কলকাতায় বর্ষার প্রবেশ দুর্গম। নববর্ষা এখানে বাড়ির ছাদে ঠোকর খেয়ে খোঁড়া হয়ে পড়ে। তার নৃত্য, গান, সবুজের বিস্তার অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কিছুই কলকাতায় দেখা যায় না। তাই নববর্ষার আগমনে লেখক শহর কলকাতার প্রতি তার বিরক্তি প্রকাশ করেছেন। 5 দাগে কম বেশি 100 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। মাকু কীভাবে কাঁদতে পারলো? সোনার জন্য মাকু কাঁদতে পারলো। বাড়ি থেকে কালিয়ার বনে যাওয়ার সময় সোনা একটা ফুটো জামের টিন, কেরোসিন তেলের ঢাকালার ফোদল আর বাপির কাজের ঘর থেকে আনা রবারের নল নিয়ে এসেছিল। ঘড়িওয়ালা মাকুর নাকের কল টিপে দেয়, ফলে সে ঘুমিয়ে পড়ে। তখন ঘড়িওয়ালার ঘুমন্ত মাকুর দুকান ধরে খুব কষে প্যাঁচ দিতেই মাকুর মাথার খুলি কট করে বাক্সের ঢাকনার মতো খুলে যায়। সবাই দেখে ভেতরের কলকবজার মাঝে ফাঁকা জায়গা আছে। সোনা তখন পুটলি খুলে জ্যামের টিন বের করে সেখানে বসিয়ে দেয়। তার তলায় ফোদল দিয়ে সেটার মুখে রবারের নল জুড়ে দেয়। রবারের নলের অন্য দিক মাকুর দু চোখের মাঝখানে জুড়ে দেওয়া হয়। এরপর হোটেলওয়ালা জল নিয়ে আসে আর সোনা সেই জল টিনের মধ্যে ঢেলে মাকুর খুলি বন্ধ করে দেয়। এবার মাকুর নাকের টিপকল চেপে ধরতেই মাকুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এভাবেই সোনার কেরামতিতেই মাকুর কাদার ইচ্ছা পূরণ হয়। হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। হোটেলওয়ালার জন্মদিন মহা সমারোহে পালিত হয়। এই উপলক্ষে বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। ঘন দুধের পায়েস, ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা প্রভৃতি সুখাদ্য হোটেলওয়ালা নিজে রান্না করে। সেই সঙ্গে ঘাস জমিতে সার্কাসের খেলা দেখানোর বন্দোবস্ত বা ব্যবস্থা করা হয়। সার্কাসের জন্তুরা জোলাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তা বলে সেই আয়োজনে বিনোদনে ভাটা পড়েনি। মাকুর খেলা, সোনাটিয়ার নাচ গান, দাঁড়াবাজি লোকেদের নানা খেলা আসর মাতিয়ে দেয়।
জাদুকর যখন মগডাল থেকে পরিরাণীদের নামায় তখন সবাই আনন্দে বিস্মিত হতবাক হয়ে যায়। এই আনন্দমুখর পরিবেশে মহা ধুমধাম করে মাকুয়ার পরিদের বা পরিরানীর বিয়ে হয়। সবাই ঘাস জমিতে বসে সেই অনুষ্ঠান বিশেষভাবে উপভোগ করে। এরপর সবার বটতলায় ফিরে এসে দেখে সেখানে সোনাটিয়াদের বাপি, মামুনি, আম্মা, ঠাম্মু, পিসি, পিসেমশাই, বোম্বা সবাই হাজির। সবাই মিলে আনন্দে খাওয়া দাওয়া করে। হই হুল্লোড়ের মধ্যে হোটেলওয়ালার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। এইভাবেই হোটেলওয়ালার জন্মদিনের উৎসব পালন অন্য তাৎপর্য পেয়ে যায়। দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 সমান সমান 6। তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও। তৎ শব্দের অর্থ আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। সুতরাং যে শব্দ বা যে সংস্কৃত শব্দ দীর্ঘ সময়কাল ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে স্থান নিয়েছে সেগুলিকে তদ্ভব শব্দ বলা হয়। উদাহরণটা দেখে নাও। এক কথায় প্রকাশ যে কোনো 3টি। দান করার ইচ্ছা, দিচ্ছা, এক সময়ে, বর্তমান, সমসাময়িক, ঐতিহাসিক কালের আগে, প্রাগ ঐতিহাসিক, দুই নদীর মধ্যবর্তী স্থান, দোয়াব, যার মৃত্যু নেই, অমর, প্রতিটি বাগধারাকে বাক্যে প্রয়োগ করো, ইচড়ে বাঁকা, অকালপক্ষতা। বর্তমানে দূরদর্শনে যা দেখানো হয় তা দেখে অল্পবয়সী সব ছেলেমেয়েরা ইচড়ে পাকা হয়ে যাচ্ছে। হরিহর আত্মা, এক আত্মা, সজল শিশির দুই বন্ধু একেবারে হরিহর আত্মা। বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ বিপদ। রাকেশবাবুর আকস্মিক মৃত্যু এলাকার লোকের কাছে যেন বিনা মেঘে বজ্রপাত। ঠোঁট কাটা, স্পষ্ট কথা। দেখতে শান্তশিষ্ট হলেও বিভাস আসলে খুব ঠোঁট কাটা। প্রত্যয়ের কাজ কি? কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। প্রত্যয়ের কাজ হলো ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করা। কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। পত্র রচনা যে কোনো একটি। প্রশ্নের মান 5। পুজোর ছুটি কেমন কাটিয়েছ তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। শিক্ষামূলক ভ্রমণের অংশগ্রহণ করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষককে পত্র লেখো। 8 দাগে কম বেশি 250 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা, তোমার জীবনের লক্ষ্য, দেশ ভ্রমণের আনন্দ ও উপকারিতা। এখানের 5টি প্রবন্ধ রচনাই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেহেতু 5টি প্রবন্ধ রচনাই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের 3rd ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং বিনোদন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।